আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না, চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে, তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? এই বক্তব্য শুনে আপনারা কেউ কিছু বুঝতে পারলেন যে কি বার্তা উনি দিচ্ছেন? না, আমি অন্তত কিছু বুঝতে পারিনি। আমার বরং শুনতে শুনতে মনে হচ্ছিল সুকুমার রায়ের সেই ছড়ার কথা, হাস ছিল সজারু ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসচারু কেমনে তা জানি না। মানে স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি পেয়েছিলেন এতজন শিক্ষক শিক্ষিকা, তারপর সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই প্যানেলটা দুর্নীতিগ্রস্ত, প্যানেলটা বাতিল। তারপরে এখন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন প্ল্যান আছে, এ বি সি ডি। বোঝা গেল না, বোঝা গেল যে কিসের প্ল্যান, কেন প্ল্যান? গোটা বিষয়টা তো আগেই বলতে পারতেন। যদি এমন কোনো কৌশল তাদের থাকে তাহলে তো আগেই বলতে পারতেন। সুপ্রিম কোর্ট তো বারবার জানিয়েছিল যে আপনারা বলুন কে যোগ্য আর কে অযোগ্য, সেটা নির্ধারণ করে দিলেই যোগ্যদের চাকরি থেকে যাবে। আর তিনি যে বারবার করে বলছেন যোগ্যদের চাকরি কেউ কেড়ে নিতে পারবেন না, কেউ যোগ্যদের চাকরি কেড়ে নিতে চেয়েছিল? চায়নি তো। এ রাজ্যের হাইকোর্ট যেমন, সুপ্রিম কোর্টও বারবার করে বলেছিল কারা যোগ্য সেটা নির্ধারণ করবার জন্য প্রয়োজনীয় নথি জমা দিন। সেই নথিগুলো তো আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর বা এসএসসির কাছে থাকার কথা, কেন দিলেন না তারা? উত্তর নেই। আজকে যেভাবে আমাদের প্রশাসনিক প্রধান বললেন আপনারা যান, আপনাদের তো কেউ টার্মিনেট করেনি, বোঝা গেল না পুরো প্যানেলটাই তো বাতিল হয়ে গেছে। এদের চাকরি বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেবার কথা বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে রায় তার ছত্রে ছত্রে লেখা আছে যে এই প্যানেলটাতে যে যা যা করা হয়েছিল ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে, এবং এমন করে করা হয়েছে যে কে ঠিক কে ভুল সেটা নির্ধারণ করবার উপায় নেই। এটা রাজ্যের শিক্ষা দপ্তর করেছে। শিক্ষা দপ্তর এসএসসি ভয়ঙ্কর ভয়াবহ দুর্নীতির সাথে যুক্ত, পরিষ্কার করে দিয়েছে। তারপরেও উনি বলে যাচ্ছেন, প্রবোধ দিচ্ছেন। কিভাবে প্রবোধ দিচ্ছেন? ওই যে লালিপপ ঝোলানোর মতো তিনি বলে দিয়েছেন আপনারা যাবেন চাকরি করবেন। অনেকে তো স্বেচ্ছাশ্রম দেয়। প্রসঙ্গক্রমে তিনি এই কথাটা বলেছেন যে অনেকে তো
স্বেচ্ছাশ্রম দেয়, মানে তিনি সবাইকে যেতে বলছেন, আবার বলছেন যে স্বেচ্ছাশ্রম দিয়ে আসুন, বাচ্চাদের পড়ান। কি চমৎকার না? বিপর্যয় নেমে এসেছে একদল শিক্ষক শিক্ষিকার পারিবারিক জীবনে, আর সেই বিপর্যয়ের মাঝে কি সব মর্মান্তিক কথা শোনাচ্ছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। কি যে বলতে চাইছেন, কেন বলতে চাইছেন, কিভাবে বলতে চাইছেন বোঝা যাচ্ছে না। আমরা তো এতদিন জানতাম যে আমাদের দেশের আইন বা বিচারের যা ভাগ, তাতে রাজ্যের নিম্ন আদালত, তার উপরে রয়েছে হাইকোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তার উপরে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, কিন্তু তার উপরেও কেউ আছে আমরা তো জানতাম না। এখন তো মনে হচ্ছে যে তার উপরেও রয়েছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি সব ঠিক করে দিতে পারেন, তিনি বলে দিতে পারেন। সুপ্রিম কোর্ট একটা বিষয়কে নাকচ করে দিলে তিনি আবার নাকি আইন অনুযায়ী চাকরি করিয়ে দিতে পারেন। কিভাবে পারেন আমাদের বোধগম্য হচ্ছে না। তিনি তার আইনজীবীদের সাথে সলা পরামর্শ করে নাকি একটা পদ বার করবেন, তার পদ কি বার করবেন সেটা তো বলতে পারলেন না। বললেন আমি প্রথমেই নেগেটিভটা বলতে চাইছি না, আমি পজিটিভ বলতে চাইছি। কোনটা পজিটিভ, কিভাবে পজিটিভ, সেই পজিটিভটা কিভাবে হবে, কোনো কিছুর কোনো হদিশ নেই। এতগুলো শিক্ষক শিক্ষিকা যাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে, তারা কি করে বাঁচবে, আগামী কয়েকটা দিন তাদের কি বিপর্যয় যাবে, তা নিয়ে একবারও ভেবেছেন? তিনি ভাবেননি। যেভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ তিনি কতগুলো অসার আকটুম বাগডুম কথা বলে গেলেন, তা থেকে কেউ কোনো আশ্বাস পাচ্ছে না। শুধুমাত্র তার দলের, আমি পরিষ্কার বলছি, কিছু কিছু শিক্ষককে তিনি তৈরি করেছেন তার দলের অনুগত। ভেবে দেখুন, যেভাবে সুপ্রিম কোর্টের রায় বের হবার সঙ্গে সঙ্গেই একটা শিক্ষক সংগঠন তৈরি হয়ে গেল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া হয়ে গেল, তাতে যাবার সমস্ত আয়োজন হয়ে গেল, তাতে মনে হয় না যে একটা চক্র কাজ করছে? কিছু ভাড়াটে লোকজন আছে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সরকারের অনুগত ভাড়াটে লোকজন আছে, তারা গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করেছে। আবার শোনা যাচ্ছে আজকে নাকি কিছু পাস বিলি করা হয়েছে, মানে কারা ভিতরে ঢুকতে পারবে সেই পাস দেওয়া হবে, এবং সেটা নিয়েও নাকি দুর্নীতি হয়েছে, টাকা চাওয়া হয়েছে। ভাবুন, দুর্নীতির জন্য চাকরি চলে গেছে, আবার সেখানে যাবার জন্য তাদের বক্তব্য, মানে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য শুনবার জন্য এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে হলে যে পাসটা পেতে হবে তা নিয়েও দুর্নীতি হয়েছে, অভিযোগ উঠেছে। হাতাহাতি, মারামারি আমরা জানি, স্টেডিয়ামের বাইরে সেগুলো ঘটেছে। এই হচ্ছে রাজ্যের যে প্রশাসন, তার চেহারা। এই প্রশাসন সবার জন্য ন্যায় বিচার দেবে। গলা চড়িয়ে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন যে আমি যা কথা দিই সেটা রাখি। কি চমৎকার! আমাদের মনে আছে এই যে শিক্ষক শিক্ষিকারা যারা বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনার তালিকাটা অনেক বড়। একদল আছে যারা চাকরি পাননি, সেই 2019, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমি, 2019 সালে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। সেই সময় তদানীন্তন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তাকে নিয়ে এই আজকের যিনি প্রশাসনিক প্রধান তিনি গেছিলেন, প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে সাধারণ নির্বাচনের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, কিন্তু নির্বাচনটা কেটে যেতে দিন, সমস্ত কিছু ঠিক করে দেব, কথা দিলাম, আমি কথা দিলে কথা রাখি, তখনও বলেছিলেন। তারপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাস্তায় বসেছিলেন ছেলেপেরা, আর উনি বলছেন আমি কথা দিলে কথা রাখি। আসলে মিথ্যে কথা বলবারও তো একটা সীমা থাকা দরকার। একেবারে কি বলবো, কোনো লজ্জা, কোনো কিছুর পরোয়া না করে দ্বিধাহীন ভাবে মিথ্যে কথাগুলো বলে যান, এবং সেই মিথ্যে কথাগুলোকে বলেন এমন করে যেন মানুষ বিশ্বাস করবেন। মানুষ বিশ্বাস করতে বাধ্য, কারণ অসহায় তো যারা চাকরি হারিয়েছে, তারা তো অসহায়, তাদের তো কোনো উপায় নেই। ভয়ঙ্কর ভয়াবহ বিপর্যয়ের মধ্যে তারা পড়েছে, কিভাবে তাদের এখান থেকে রক্ষা করা যাবে? আর সেই জন্য এই অসহায় মানুষগুলোকে ব্যবহার করেন এই রাজ্যের এই প্রশাসনিক প্রধান। বলতে খারাপ লাগছে, একেবারে মিথ্যাচার করেন তিনি, বারবার মিথ্যাচার করেন। এই মিথ্যাচার করতে তার কোনো লজ্জা হয় না, নির্লজ্জভাবে মিথ্যাচার করে যান। আজকে যা করেছেন চরম প্রতারণা। এই ভঙ্গিতে এইভাবে কেউ কথা বলে না, একটা দিশাও তিনি দেখাতে পারেননি। আমরা জেনেছি আজই
মধ্যশিক্ষা পর্ষদ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে অন্তত আগামী শিক্ষাবর্ষের জন্য বা এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা যাতে পঙ্গু না হয়ে যায় তার জন্য যারা চাকরি করছিলেন তারা যেন চাকরি করতে পারে তার একটা আবেদন করা হয়েছে। সেই আবেদন সুপ্রিম কোর্ট আদৌ গ্রাহ্য করবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ এইভাবে দিনের পর দিন বলবার পরেও যে রাজ্যের শিক্ষা দপ্তর সঠিক তথ্য দেয় না, তারপরে তাদের আবেদন আদৌ গ্রাহ্য হবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। কিন্তু তৎসত্ত্বেও এমন করে বলছেন উনি যেন সব ঠিক হয়ে যাবেন। তিনি বলছেন যোগ্যদের চাকরি যাবে না, শুধু সেখানেই থেমে থাকেননি, অযোগ্যদের কিভাবে কি করা যায় সে কথাও ভেবেছেন। ভাবুন, নিজেরাই তথ্য দিয়ে বলছে এরা অযোগ্য, নিজেরাই যাদের যোগ্য বলা হচ্ছে যথার্থ অর্থে তারা যোগ্য কিনা তা নিয়ে সন্দেহ আছে। তারা মনে করছেন তারা যোগ্য, সুপ্রিম কোর্ট মনে করেননি। সুপ্রিম কোর্ট বলেছিল যে এরা যে যোগ্য তার সমস্ত প্রমাণপত্র আপনাদের কাছে আছে, তো তখন এনারা বলেন যে না এখনো নেই, কিন্তু আমরা দেখছি, প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্ট অবাক হয়ে যায়, যাব বাবা, আপনারাই বলছেন এরা অযোগ্য, বাদ বাকি এরা, তাহলে তারা যে সম্পূর্ণ যোগ্য সেটাও বলতে পারছেন না। সুপ্রিম কোর্ট একটা আপাত ভাগ করে দিয়েছে, বলেছে যাদের আপনারা নিজেরাই মনে করছেন অযোগ্য তাদের আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না, তাদের পয়সা ফেরত দিতে হবে, তারা যে মাইনা পেয়েছেন তা ফেরত দিতে হবে। এই পরিসংখ্যান, এই তথ্যটা রাজ্য থেকেই গেছিল, সিবিআই যেমন দিয়েছে তেমনি এসএসসিও দিয়েছে, এসএসসি মেনে নিয়েছে যে হ্যাঁ এরা অযোগ্য। তারপরেও আজকে মুখ্যমন্ত্রী বলছেন এই অযোগ্যদের জন্য ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা করবেন তিনি। ভাবুন, আসলে ব্যবস্থা তাকে করতেই হবে, কারণ তার শিক্ষা দপ্তর, তার লোকজনরা কোটি কোটি টাকা চুরি করেছে, চাকরি বিক্রি করে তার লোকজনরা চুরি করেছে, চোর তারা। এই চুরির টাকা ভাগ বটোয়ারা হয়েছে তার দলের মধ্যে, সুতরাং তাদের তো বাঁচাতেই হবে। যাদের থেকে টাকা নিয়েছেন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, চুরি করেছেন, তার দায় তাদের বাঁচাতে হবে। এইভাবেই প্রশাসন চলছে, আমাদের প্রশাসনিক কর্তা এইভাবেই কথা বলছেন, হাততালি দিচ্ছেন কেউ কেউ। তথাকথিত বিশিষ্ট জনদের মধ্যে কেউ কেউ উপস্থিত ছিলেন, যাতে গোটা বিষয়টা বিশ্বাসযোগ্য করে তোলা যায় তার জন্য হাজির করা হয়েছিল কিছু পেটোয়া, কি সব কবিতা টবিতা নাকি সব লেখে এই সমস্ত লোকজনদের। তারা আমাদের মাননীয় প্রশাসনিক প্রধানের উপরে ভরসা রাখবার কথা বলেছেন। তারা বলেছেন অত্যন্ত মানবিক উনি, সত্যিই তো এত বড় একটা দুর্নীতি মানবিক মানুষ ছাড়া করতে পারেন? একবারও বলেছেন কোথাও, আজ এই গোটা অনুষ্ঠানে একবারও বলেছেন যে দুর্নীতি হয়নি, আমার প্রশাসন কোনো দুর্নীতি করেনি, চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি হয়নি, এই কথাটা একবারও বলতে পেরেছেন? উনি বলতে পারেননি, কারণ উনি জানেন দুর্নীতি হয়েছে। অন্য কেউ তো নয়, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার আরো একজন সহযোগী মিলেই রায়টা দিয়েছে। প্রধান বিচারপতি, ভাবুন, তারপরেও এত বড় গলা করে আমাদের প্রশাসনিক প্রধান কথা বলছেন, কথা বলতে পারছেন। আসলে ওই যে বলছিলাম না যে কি বলছেন কি না বলছেন কিছুই বোঝা যাচ্ছে না, সব আবোল তাবোল ছড়া, এটা হলেও হয় এটা হলেও হয়। উনি প্ল্যান তৈরি করেছেন ABCE, কেন এতগুলো প্ল্যান তৈরি করতে হবে? এসএসসি দেবেন, যারা যোগ্য তারা চাকরি পাবেন, যারা পাবেন না তারা পাবেন না, সহজ তো। এখানে আবার প্ল্যান ABC এলো কোথা থেকে? কেন এই প্ল্যান ABC তৈরি করবার দরকার হলো? উত্তর নেই, উত্তর দিতে পারবেন না। গোটা রাজ্যের চেহারাটা একবার ভাবুন তো। স্বাস্থ্য দপ্তর কিছুদিন আগে একেবারে একজন কর্মরত চিকিৎসক হাসপাতালের মধ্যে ধর্ষিতা হন, খুন হন, তারপরে প্রশাসনের কোনো দায় নেই, প্রশাসন একটা দারুণ চলছে। কি করে ঢুকে পড়লো একজন দুষ্কৃতী হাসপাতালের ভিতরে, কি করে খুন করলো, তাতে প্রশাসনের কোনো দায় নেই? পুলিশ মন্ত্রীর কোনো দায় নেই? না, নেই। উনি বলছেন আমার প্রতি চক্রান্ত হচ্ছে। এতগুলো শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে, বলা হচ্ছে যে বিরোধীরা চক্রান্ত করছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে আজকেও আক্রমণ করেছেন, বলেছেন তাকে আইসোলেটেড করা হোক। কেন তিনি এটা মামলাটা করবেন? সত্যিই তো দুর্নীতি ধরিয়ে দেওয়াটা খুব অপরাধ। উনি দুর্নীতি করবেন, উনি চুরি করবেন, সেই চুরিটাকে ধরিয়ে দেওয়াটা অপরাধ। চুরি করবার অবাধ অধিকার দিতে হবে, অবাধ অধিকার। চুরি করবেন উনি। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে
দায়িত্ব দিয়েছে শুধরে নেবার, বলে দিয়েছে শুধরে নিতে হবে। বিচার নিয়ে আমাদের কিছুটা আপত্তি থাকতেই পারে, কেন সবার চাকরি যাবে, কিন্তু যেটা বলেছেন তার প্রেক্ষিতটা ছিল এই যে আসল নকল নির্ধারণ করে দেয়নি রাজ্য সরকার, গুলিয়ে দিয়েছে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর গুলিয়ে দিয়েছে। আর আমাদের প্রশাসনিক প্রধান বারবার করে বলছে সুপ্রিম কোর্টকে বলতে হবে যারা অযোগ্য, তারা যাদের যোগ্যরা কি করে বাতিল হয়, যোগ্যতার মাপকাঠি কি সুপ্রিম কোর্টকে বলতে হবে। এ কথা বলা সুপ্রিম কোর্টের দায় নয়, সুপ্রিম কোর্ট বলবে না, বলতে হবে রাজ্যের শিক্ষা দপ্তরকে, এসএসসি কে। উনি উল্টে দিচ্ছেন, কেমন উল্টো দেশের উল্টো রাজা আর কি। দোষ করবেন উনি, অথচ তার দায় নিতে হবে বিরোধীদের। উনি চুরি করবেন, দায়িত্ব নিতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। উনি ঠিক তথ্য দিতে পারবেন না, নির্ধারণ করে দিতে হবে সুপ্রিম কোর্টকে। কি চমৎকার না? এগুলো শুনে যাচ্ছি আমরা, আমাদের বোধ আছে, আমাদের ভাবনা আছে, আমাদের সচেতনতা আছে, তবু শুনে যাচ্ছি। এইরকম একজনকে প্রশাসনিক প্রধান হিসেবে দিনের পর দিন আমরা বরদাস্ত করে যাচ্ছি। বিশ্বাস করুন, পরিষ্কার বলছি, আজ যারা চাকরি হারিয়েছেন তাদের বিপদ আরো বাড়ালেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। পরিষ্কার বলছি, যারা চাকরি হারিয়েছেন তাদের বিপদটা বাড়িয়ে দিলেন। আজকে এই যে প্রকাশ্যে এতগুলো কথা বললেন, তাদের বিপদ বাড়লো, তাদের চাকরিটাকে আরো অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেন উনি। এরপরে সুপ্রিম কোর্ট যদি আদালত অবমাননার দায় অভিযুক্ত করেন ওনাকে, কিচ্ছু বলার নেই। যে ভঙ্গিতে উনি কথা বলেছেন তাতে আদালত অবমাননার দায় অনিবার্যভাবে উনি অভিযুক্ত হতে পারেন। এবং এটা যে একটা ভয়ঙ্কর ঘোটালা সেটা আরো বেশি করে সামনে এলো। অর্থাৎ সব দিক বিবেচনা করলে আজকের এই কার্যক্রম যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য আরো বিপদ ডেকে আনলো। শুনতে খারাপ লাগবেন, সরকারের ধ্বজাধারী হয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষ নিয়ে কথা বলছেন, তাদের বলছি দাবি করুন সরকারি দায়ী, মূল কালপ্রিট সরকারের শিক্ষা দপ্তর। যদি না করতে পারেন বিপদ, আপনাদের বিপদ আরো বাড়ছে, থাকবে না আপনাদের চাকরি। আমার এই অনুষ্ঠানে আমি আগেই বলেছিলাম, যেভাবে মূল টার্গেট বা মূল কালপ্রিটকে তাকে সরে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করা হচ্ছে, আমি বলেছিলাম আপনারা ভুল করছেন, বাঁচতে পারবেন না আপনারা। প্রমাণিত হয়ে গেছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কোনো তথ্য দেয়নি, ফলে পুরো প্যানেলটা বাতিল। এই বাতিলের জন্য রাজ্য সরকার প্রথমত দায়ী, দ্বিতীয়ত দায়ী, তৃতীয়ত দায়ী এবং শেষ পর্যন্ত দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর, এসএসসি দুর্নীতিগ্রস্ত, তার জন্য এতগুলো ছেলেপিলের এই হাল হয়েছে। এটাকে যদি অস্বীকার করতে চান, সরকারের ধ্বজা ধরতে চান, পিছন দিয়ে সরকারের কিছু ভিক্ষা হয়তো পেতে পারেন, কিন্তু ন্যায় বিচারটা পাবেন না, পেতে পারেন না। আসুন সরকারের দায় ও দায়িত্ব নিয়ে একটু কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন যিনি চাকরি পাননি, যোগ্যতার মাপকাঠিতে একটা ধাপ এগিয়েছিলেন, কিন্তু তৎসত্ত্বেও তার চাকরি জোটেনি। বুদ্ধদেব মণ্ডল, বুদ্ধদেবের মতো অসংখ্য ছেলেপিলেরা, হাজার হাজার ছেলেপিলেরা দিনের পর দিন রাস্তায় বসে ছিল, তারা চাকরি পায়নি, তাদের যন্ত্রণার কথা কেউ শোনেনি। বুদ্ধদেব আমার অনুষ্ঠানে অনেকবার এসেছেন, আমার অনুষ্ঠানে এসে বুদ্ধদেব বারবার বলেছে সবার চাকরি চলে যাওয়াটা তাদেরও কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এটাই অবধারিত ছিল। যেভাবে রাজ্য সরকার চালাচ্ছে তাতে এটাই অবধারিত ছিল। আমি আসবো বুদ্ধদেবের কাছে। বুদ্ধদেব, এই আজকের ঘটনার পর তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি আমার অনুষ্ঠানে এসে আগেও বলেছো, বারবার বলেছো যে তোমাদের কথা কেউ শোনেনি, যারা চাকরি পেয়ে গেছিল তারাও শোনেনি। তোমরা দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়েছো, তোমাদের মধ্যেও ভাগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমাদের মধ্যে একদলকে নিয়ে গিয়ে ওই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলা, দিনের পর দিন মিটিং করানো, কিন্তু তাতেও কিছু সুরাহা মেলেনি। কোথাও মনে হয় না বুদ্ধদেব যে আজকের পরে গোটা বিষয়টা আরো জটিল হয়ে গেল এবং তোমারই সহ একসাথে যারা ছিলে তাদের কারোর জীবনযাপনে আরো একটা অনিশ্চয়তা নেমে এলো। যে ভঙ্গিতে প্রশাসনিক প্রধান কথা বলতেন, হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি বুদ্ধদেব, এটা আইনের স্বীকৃত নয়। উনি যেটা বলছেন ওনার মন গড়া কথা বলছেন, উনি রাজনীতির কথা বলছেন এবং উনি বারবার করে বলছেন আমি কথা রাখি। তোমার অভিজ্ঞতা কি বলে বুদ্ধদেব? উনি নাকি কথা রাখেন, একেবারে ভুক্তভোগী তোমরা। তোমার অভিজ্ঞতার কথা আমি শুনতে চাই, যে উনি বলছেন মনে রাখবেন আমি যদি কথা দিই কথা রাখি। তোমার অভিজ্ঞতা কি?
আমি প্রথমেই বলি যে উনাকে আমরা খুব কাছ থেকে এবং অনেক দিন ধরে চিনেছি। আজ 2019 সাল থেকে আমরা উনাকে দেখে আসছি। উনার কর্মকাণ্ড, উনার প্রশাসনিক কর্মকাণ্ড, এসএসসির কর্মকাণ্ড আমরা সবকিছু দেখে আসছি। আমরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বহুবার মিট করেছি, বহু আলোচনা করেছি, কিন্তু আজকের যে মিটিংটা হলো আমরা দেখলাম যে সরকার আমাদের উপর পুরো কুদৃষ্টিতে তাকিয়ে আছে। কেন বলছি? কারণ সরকার অর্থে এখানে তো এসএসসি অটোনমাস বডি আমরা সবাই নামে জানি, কিন্তু অ্যাকচুয়ালি তো নয়। অ্যাকচুয়ালি সরকারই যা বলে সেটাই হয়। সেই ক্ষেত্রে সরকার, এই আমরা যারা অনশনকারী, আমাদের প্রতি রাগটা প্রচুর। তার কারণটা কি না, রাগটা হচ্ছে আমরা চোখে আঙুল দিয়ে বারবার করে দেখিয়ে দিয়েছি যে আপনি কতটা দুর্নীতি করেছেন। আমরা এই যে কেস, আমরা কেস করতে গেলাম কেন? আমাদের কি প্রয়োজন ছিল কেস করার? কি প্রয়োজন ছিল এত টাকা খরচ করার? আমাদের কি প্রয়োজন ছিল যে আমরা কেস করে আমরা বিশাল টাকা খরচ করব? আমাদের প্রচুর টাকা আছে, আমরা খরচ করব, আমাদের প্রয়োজন ছিল? আমাদের ছিল না। কিন্তু আমাদেরকে উনি কেস করতে বাধ্য করিয়েছেন। আমাদের মতো, আমার মতো যারা ছাত্ররা দীর্ঘদিন রাস্তায় পড়ে আছে, তাদের ভিত্তি কি ছিল? তাদের একটাই ভিত্তি ছিল কেস। যে কেস করে আমরা সরকারকে দেখাতে চেয়েছিলাম যে দেখুন অটোনমাস বডি কত রকম ভাবে অন্যায় করেছে, কত রকম ভাবে আমাদের প্রতারিত করেছে, সেটা চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম। সেখানে অভিজিৎ বাবু একটা রায় দিয়েছিল যে 7,000-এর মতো বাদ দিয়ে দিতে। তখন কিন্তু উনি শুনেননি। তার মানে আমাদের কাছে যখন উনি গিয়েছিলেন, না শিক্ষামন্ত্রী ছিল পার্থ চ্যাটার্জি, উনিও সঙ্গে গিয়েছিলেন। উনি তাহলে আমাদের কেন সেদিন বলেছিলেন, কথা দিয়েছিলেন যে হ্যাঁ তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে এবং এখন ভোট আছে, আমি কিছু করতে পারবো না, কিন্তু তোমাদের জন্য ওয়ান টাইম যদি ল চেঞ্জ করতে হয় আমি সেটা করেও তোমাদের জন্য ব্যবস্থা করব, তোমাদের একজনকেও বাদ যাবে না যারা তোমরা যোগ্য। কিন্তু আজকে সেই কথা কোথায় গেল? উনি কথা দিয়ে আজকে 19 থেকে আজকে 25, তাহলে কত বছর হয়ে গেল উনি কথা রাখছে? উনি কি ভুলে গেছেন যে উনি কথাটা দিয়েছিলেন? না ওনার আমলারা ভুলে গেছেন যে এই কথাটা দিয়েছিলেন? কোনো কথা মনে রাখেনি, কোনো কথা, কোনো প্রতিশ্রুতি মনে রাখেনি। উনি আমাদের প্রতি রাগ একটাই, সেই প্রথম থেকে আজ পর্যন্ত একটাই রাগ, কেন আমরা কেস করব, কেন আমরা কেস করব। এইবার এই কেসের মাধ্যমে আজকে যে মিটিং হলো, আজকেও দেখুন সেম জিনিস হলো। উনি যোগ্য যারা তাদের কথা বললেন, আর কাদের কথা বলেন? যারা অযোগ্য ভাবে একটা লিস্ট হয়েছে অযোগ্য তাদের কথা বললেন, কিন্তু মাঝে আমাদের কথা বললেন না যে যারা দীর্ঘদিন পড়ে আছে চাকরি পায়নি তাদের কি হবে। সেখানে দেখলাম যারা যোগ্য শিক্ষক, যারা চাকরি করতেন দীর্ঘদিন, তারাও কিন্তু আমাদের কথা একবারও তুলেননি। তাদেরও বোঝা উচিত আমরাও যোগ্য, আমরা চাকরি পাইনি, আমাদের যন্ত্রণাটা অনেক। আপনারা চাকরি পেয়েছেন, এতদিন ইনকাম করেছেন, ফ্যামিলিকে সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছেন। আবার সরকার আপনাদের পাশে আছে সেটা বারবার বলছে, এবং বলছে যে কোনো উপায়ে আপনারা 10 বছর চাকরি করছেন তার সুবিধা পাবেন। কিন্তু আমরা কি পাবো? আমরা তো একদিনও চাকরি করলাম না, তারও বেনিফিট পাবো না। আমরা ইনকামও করতে পারলাম না। আমরা সরকারের কাছে যেন একবার দূষর হয়ে গেছি, আমাদের সরকারের একবারে চোখের বালি হয়ে গেছি আমরা। তাহলে আমাদের জীবনটা কি হবে? যারা আমরা 5-7 হাজার যারা পড়ে আছি এই সরকারের দুর্নীতির জন্য। সরকার যেখানে অযোগ্যর পাশে দাঁড়াতে পারে, অথচ আমরা যোগ্য, অথচ আমাদের পাশে সরকারের দাঁড়ানোর মতো সময় নেই। একবার একটা কথাও সেই যোগ্য শিক্ষকরাও বললো না, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের কথা একবারও বললেন না, যে আমাদেরকে উনি কথা দিয়েছিলেন, বারবার কথা দিয়েছেন। উনার ভাইপো অভিষেক ব্যানার্জিও বারবার কথা দিয়েছিলেন, উনার ভাইপোর কথাও একবার মনে পড়লো না যে আমার ভাইপো কথা দিয়েছিল ওদের? আজকে কিন্তু সব ভুলে গিয়েছে। আজকে কিন্তু উনি যোগ্য অযোগ্য সব ভুলিয়ে দিচ্ছেন। কারণ কি? যদি কমিশন অযোগ্যের তালিকা দিয়ে থাকে সুপ্রিম কোর্টে, কেন এখনো পাবলিশ করা হচ্ছে না যে এরা অযোগ্য, এদের নামের তালিকা কেন প্রকাশ করা হচ্ছে না? কেন এখনো তাদের কথা ভাবছেন মুখ্যমন্ত্রী যে ঠিক আছে আমি তোমাদেরটাও পরে দেখছি? কেন? তার মানে কি বোঝাতে চাচ্ছেন? যে উনি টাকা নিয়েছেন, উনি সবই জানেন, নাহলে উনি কেন তাদের প্রতি এখনো দরদ দেখাচ্ছেন? তার মানে কিন্তু অন্যায়টাকে আপনি মেনে নিচ্ছেন জেনে শুনে। আমি অন্যায় কখন মানবো? যখন আমি জানবো আমি নিজে অন্যায় করেছি, তাহলে তবেই না আমি অন্যায় মানবো। উনি এত কিছুর পরেও একবারও কোথায় বলার সাহস পেলেন না যারা অযোগ্য তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, তোমাদেরকে বেরাতে হবে। কারণ উনি জানেন ওই কথাটা যদি একবার মুখ থেকে বেরিয়ে যায়
তাহলে প্রত্যেকে পরের দিন নেতাদের ধরে মারপিট শুরু করে দিবে এবং উনার সরকারের উপর একটা বিরাট প্রেসার তৈরি হবে, যার জন্য কিন্তু সুকৌশলে তাদেরকেও হাতে রাখার চেষ্টা করলেন। আমি জানি না যেসব শিক্ষকরা চাকরি হারিয়েছেন, আমি তাদের প্রতি একবার আমি মানে হাত জোড়ো করে বলছি, খুব কষ্ট হচ্ছে। আমিও জানি, আমারও ফ্যামিলি আছে, বাবা মা আছে, আমিও জানি যে একটা সংসার চালাতে গেলে কত কষ্ট। কারো চাকরি যাক এটা আমরা চাই না, কোনোদিনই চাইনি। আমরা কেস করার মূল উদ্দেশ্য ছিল সরকারকে বোঝানো যে আপনি অন্যায় করেছেন, অযোগ্যগুলোকে বার করুন। আমরা কখনো বলিনি যে সবাই চাকরি চলে যাক, আমরা এটা কোনোদিন চাইনি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এতদিন হলো সরকার এখনো কিন্তু তার স্ট্যান্ড ক্লিয়ার করতে পারেনি। এখনো কেন অযোগ্যের তালিকা দিয়ে যোগ্যদের বাকিদেরকে বলা গেল না যে এরা পুরোপুরি যোগ্য? কারণ এই জন্য বলা গেল না, হ্যাঁ তালিকা বারবার চেয়েছে, মানে সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, বারবার বলছে যে আপনারা তালিকা দিন, বলুন যে কারা, মানে এই যে অযোগ্য বলা হচ্ছে না, এটার একটা তালিকা দেওয়া হয়েছে যেটা এসএসসি দিয়েছে এবং সিবিআই এর তদন্তে উঠে এসেছে, এসএসসি সেটাকে মান্যতা দিয়েছে, বলছে হ্যাঁ এরা অযোগ্য। এইবার তারপরে যখন সুপ্রিম কোর্টের বিচারকরা সরকারের কাছে, সরকারের আইনজীবীর কাছে জিজ্ঞাসা করছে যে বাকি যারা রয়েছে তারা সবাই যোগ্য তো, তাদের প্রমাণপত্র আপনারা দাখিল করতে পারবেন তো, তা বলতে পারছেন না, বলছেন না সবাই যোগ্য নয়। আমরা তাহলে কে যদি যাদের যোগ্য বলা হচ্ছে তারা আদৌ যোগ্য কিনা সেটা নিয়ে তো সংশয় থাকছে, সমস্যাটা তো সেখানে। সরকার দেখুন, সরকার কোনোভাবেই চাচ্ছে না যোগ্য অযোগ্য আলাদা করতে, এটা স্পষ্ট। আমরা ভালোভাবে বুঝতে পারছি যে সরকার কোনোদিনই চায় না যে যোগ্য আর অযোগ্য আলাদা হয়ে যাক। আপনি বলুন 2015 সালে আপার প্রাইমারির যদি মিরর ইমেজ থাকতে পারে, তাহলে তারপরে 2016 এসএলটি তার ইমেজ কেন থাকবে না, মিরর ইমেজ কেন থাকবে না? 15 ইমেজ থাকতে পারে, সেটা নিয়ে একটা নিয়োগ হয়ে গেল, কিন্তু 16 তারপরে হলো, অথচ সেটার কোনো কিছু রাখলো না। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে সরকার চাইলে রাখতে পারতো, রাখা উচিত। তার মানে ইচ্ছাকৃত হয় আছে, দেখানোর চেষ্টা করছে না, আর নতুবা যোগ্য অযোগ্যকে আলাদা করতে চাইছে। আমি আসবো, আসবো। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। মিরাতুল, আজকে সারাদিন যা হলো তার পরিপ্রেক্ষিতে আমি একটু আগে বলছিলাম যে আসলে ওই সুকুমার রায় ছড়াটার মতো যে কিছু বোঝা যাচ্ছে না, হাসছিল সজারু ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু কেমন তা জানি না। মানে আমাদের প্রশাসনিক প্রধান জানালেন যে তিনি চাকরি দিয়ে দেবেন, কারা অযোগ্য সেটা বলে দিতে হবে সুপ্রিম কোর্টকে, আগে নির্ধারণ করতে হবে সুপ্রিম কোর্টকে। আমরা বুঝতে পারছিলাম যে নির্ধারণ কে করবে, সুপ্রিম কোর্ট করবে না রাজ্যের শিক্ষা দপ্তর করবে, এসএসসি করবে, এইভাবে গোটা বিষয়টা ভুলে এবং তিনি কতগুলো গোল গোল কথা বললেন, গোল গোল কথা শুনে সবাই চলে এলেন। এবং এটা পরিষ্কার যে চাকরি হারারা কেউ আশ্বস্ত হতে পারেননি, শুধুমাত্র সরকারের ভাড়াটে একদল শিক্ষক শিক্ষিকা সেখানে ছিল যাদের আশ্বস্ত করা হয়েছে, তারা খুব দহরম মহরম বা তাদের শারীরিক ভাষায় খুব একটা বেশ দাপট প্রকাশ পাচ্ছিল। তার বাইরে সবাই হতাশাগ্রস্ত এবং সবাই হতাশ। কি মনে হয় মিরাতুন জি, আমরা তো বারবার এই বিষয়টা নিয়ে বলছিলাম, আপনি জানেন আমি বারবার বলেছি বিপদ আসবে, সেই বিপদটাই তো এলো। উনি একটা কথা মাঝে মাঝে বলেন, মাথায় রাখবেন, খেয়াল করুন, মাথায় রাখবেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে? তোমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না এখন আবার। আপনি শুনতে পাচ্ছেন এবার? আমার কথা শোনা যাচ্ছে বুদ্ধদেব? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলছি একটা কথা উনি গতকাল থেকে এমনিও বলেন, মাঝে মাঝেই বলেন, মাথায় রাখবেন। কথাটা খুব বলেন, ব্যবহার করেন, মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন বলেন। তখনই আমার বারংবার মনে হয় নিজের মাথাটা খারাপ বলেই কি অন্যের মাথায় রাখবেন কথাটা বলেন। এটা আমি কটাক্ষ করছি না, আজকে যেসব কথা উনি বলেছেন একটা কথাতেই সেটা বলা যায় যে প্রশ্নগুলো আমাদের করার কথা, ওনাকে বুদ্ধদেবদের করার কথা, তিনটে পক্ষ তালিকা দিয়েছেন, এরাই দিয়েছে, এসএসসি থেকে, স্কুল সার্ভিস কমিশন থেকে, সরকার থেকে তালিকা দিয়েছে। তালিকার মধ্যে যোগ্য অযোগ্য এটা পরিষ্কার হয়ে গেছে যে যোগ্য অযোগ্য মিলে গেছে। সুপ্রিম কোর্ট তার খেলা করছেন না এদের জীবন নিয়ে। আর সুপ্রিম কোর্টের ভূমিকা মুখ্যমন্ত্রীর ভূমিকার মতো নয়, তিনি তো মুখ্যমন্ত্রী নন, তিনি শাসক দলনেত্রী। তিনি যেটা বলছেন তার সম্পর্কে আমাদের যে মন্তব্যগুলো করার কথা
যে প্রশ্নগুলো তাকে করবার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি সেখানে শাসক দলনেত্রীর ভূমিকা পালন করছেন। কটা পক্ষ বলো, যোগ্য প্রার্থী, অযোগ্য প্রার্থী, আর বুদ্ধদেবদের মতন যারা রাস্তায় বসে আছে এখনো, যাদের এখনো যোগ্যতা বিচার করা হয়নি। দিয়েছে ওদের নিয়ে আর কোনো কথাই বলছে না, ওদের একদম বাদ। না, কোনো কথাই নেই, কোনো কথা উঠছে না তাদের নিয়ে। কিন্তু তারা একটা প্রকৃত যোগ্য প্রার্থীর রাস্তায় বসে রয়েছে, কতদিন হয়ে গেল রাস্তায় বসে রয়েছে, এদের কথা কোনো তুলছেই না। আমি কিছু কথা ওনার নোট করেছিলাম, সেখান থেকে দেখো কথাগুলো শুনলে মানে মনে হয় যে কার সঙ্গে কাকে তুমি কি বোঝাবে, কার কাছ থেকে কি প্রত্যাশা আমরা করব। কথা বলছে সুপ্রিম কোর্টের রায়ে আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে, লাল নীল গেরুয়া কোনো রং দেখবো না, আমাকে জেলে ভরলে ভরুক, যোগ্য ব্যক্তি চাকরি যাতে না দেয় আমরা সেটা সবসময় চাই। এই কথাগুলো কাকে বলছেন? আশ্চর্য, সুপ্রিম কোর্টের রায়ে ওনার হৃদয় পাথর হয়ে গেছে। হৃদয়টা বলে কিছু আছে? তারপরে কথা, সুপ্রিম কোর্ট কি কটাক্ষ করছে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কারার ক্ষমতা আছে। কি বলবে? তাদের ধিক্কার জানাই যারা চাকরি কাটছে, মানে সুপ্রিম কোর্টে। যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। ডেকেছে কাদের? ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন। বানাবে কারা? ওই টিচাররাই বানাবে অ্যাসোসিয়েশন। উনি নিজে বানিয়ে দিয়েছেন ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন, বানিয়ে দিয়ে তাদেরকে বলছে যে ধিক্কার জানাই আপনাদের চাকরিটা যারা কেড়ে নিয়েছে। যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে, যাত্রাপালা নিজে করছেন, আর সুপ্রিম কোর্টকে বলছে যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। মনে হয় সুপ্রিম কোর্ট না, এখানে বিরোধী রাজনৈতিক দলের কথাও বলছে। রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল, 2022 থেকে নোংরা খেলা শুরু করেছে। আমরা তো জানি খেলা শুরু করেছেন উনি, এবং উনি বারবার বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আপনি তো খেলার কথা বলে না, কোনোদিন কারোর মুখে খেলার কথা শুনি না। অথচ উনি বলছেন 2022 সাল থেকে নোংরা খেলা শুরু হয়েছে। আমি অনেক কথা এরপরে শুনি, কি বলবে একে, কি বলবে। আমি অনেক কথা জেনেও সিপিএম এর কারো কোনো চাকরি খাইনি। ওনাকে এখন এই সময় এসব কথা বলবার কথা, যেসব পরিবারে কি পরিমাণ ভাঙন ধরেছে, জবাব হারা, দিশে হারা তারা। উনি তখন বলছেন আমি অনেক কথা সিপিএম দের জানতাম, কিন্তু ক্ষমতায় এসেও চাকরি খাইনি। এটা আমার চ্যালেঞ্জ। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। কে চক্রান্ত করছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া? উনিই তো এই সমস্ত ব্যবস্থা করেছেন, চক্রান্ত তো উনিই করেছেন, যাতে চাকরি দিতে না হয়, যাতে মাইনে দিতে না হয়। আপনি ভাবুন মিরাতুন্দি, আমরা কতবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আমরা কতবার এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি। দেখো অনুপম, একটা কথা বোধহয় আজকে আমাদের, উনি নিজে অসভ্য মানুষ একজন, আমাদেরও অসভ্য বানাচ্ছে। সত্যি কথা বলতে কি, যারা একটা ভদ্র কথায় যাদের বোঝানো যায় না, তাদেরকে যে ভাষায় বোঝালে, যেভাবে বোঝালে বোঝে, সেই ভাবটাই আনতে হয়। ওনারও সেই দশা হয়েছে, ছিল, এখন বেশি হয়েছে, লন্ডন ফেরত হয়ে যাওয়ার পরে বেশি হচ্ছে। কি বলছি, আদালতের কাছে আমাকে ওনার কথাগুলো বলতে হচ্ছে, ভালো করে নোট নিতে হয়েছে। আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে যারা স্কুলে পড়াতেন তাদের জন্য আদালতের ব্যাখ্যা কি, স্কুলকে চালাবেন, বাকি কাজ কে চালাবেন। কাউকে না খেয়ে মারার অধিকার তো কারণ নেই, চাকরি দিতে পারবেন না। আমার অনুরোধ, তারা যেন চাকরি কেড়ে না নেন, শিক্ষা দপ্তর যা করার। যে অভিযোগগুলো ওই তালিকা তৈরি হয়েছিল, যে যোগ্য, তথাকথিত যোগ্য অযোগ্য প্রার্থীদের নিয়ে, তাদের সেই অভিযোগগুলো উনি করছেন কার বিরুদ্ধে না, কিছু পার্টি, তার বিরোধী পার্টিদের বিরুদ্ধে। এবং এটাও মাথায় নেই যে শীর্ষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এসব কথা বলছে। শুধু শীর্ষ আদালত না, একদম প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। হ্যাঁ, একদম পরিষ্কার, হয় মাথা খারাপ, নতুবা সব আবার গোলমাল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে, নতুবা একেবারে বদ্ধ উন্মাদ হলে অসুবিধা ছিল না। কিন্তু উন্মাদনার সঙ্গে যা তাদের আরো কথা আমার বলতেই হচ্ছে। আমি কোনোদিন এরকম দেখে বলিনি, কারণ ওনার অবস্থা দেখে বলার কিছু যাচ্ছে না। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কোনো রাগঢাক নেই। আইন অনুযায়ী যা করার করবো, পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।
একদম। আপনারা কি এখনো বরখাস্তের নোটিশ পেয়েছেন? চালাকি কাকে বলে? চাকরি করুন না, স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারে, স্বেচ্ছায়, অর্থাৎ পয়সা না নিয়ে কাজটা চালিয়ে যান। বোকা বুদ্ধু বানাচ্ছে, আমি জানি না বুদ্ধদেবের মতন অল্প বয়সী ছেলেরা, তরুণ বয়সীরা, তাদের গায়ে রক্ত আছে তো? এরপরেও কি রক্ত টকবক করে ফোটে না? এরপরে চোখ দিয়ে জল আসে? আমি ভেবে পাই না। আমার এই বয়সে আমার এখনই মনে হয় যে এই ধরনের মানুষটা ক্ষমতায় চেয়ারে এখনো বসে রয়েছে যারা এইসব কথাগুলো বলছে। আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক, তারপর যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি তথ্য আছে আমি দেখবো। আহা কে রে তুমি? আবার আপনাদের ডাকবো। সত্যি যদি তারা অযোগ্য বলে প্রমাণিত হয়, আমার তখন কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, আলাদা করে সেটা দেখতে হবে, আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলবো। সকলে নিশ্চিন্তে থাকুন, যোগ্য অযোগ্যের মধ্যে গোলমাল লাগাবেন না, নিশ্চিন্ত ভাবে আপনারা শিক্ষা দিন, শিক্ষিত করুন। হয় হতাশ হয়ে ধপ করে বসে পড়তে হবে, নয়তো বাকি যেটা করার ওনার দরকার, সেইটা করা হোক। আমি সেটা বলতে পারছি না, আমি ভদ্রতা শিখেছি, আমার পক্ষে সে কথা বলা সম্ভব নয়। এই ধরনের লোকগুলো এইরকম যে স্থূল শাস্তি যাদের পাওয়া দরকার, তাদের জন্য সেটা তৈরি করা হোক। এই যোগ্য হোক অযোগ্য হোক, যারা প্রার্থী ছিলেন, যাদের তালিকাটা উনিই গোলমাল করে এইভাবে পাঠিয়ে দিয়েছেন যাতে এরকম একটা হুলস্থুল কাণ্ড হয়। আর যে কথাগুলো আমি এখন পড়ে শোনালাম উনি অন্যদের উদ্দেশ্যে বলছেন, প্রত্যেকটি কথা ওর জন্য প্রযোজ্য। একদম। প্রতি কথার জবাব ওনাকে দিতে হবে। সেই প্রশ্নগুলো এরা বুদ্ধদেবরা এরা যুক্ত হোক এর সঙ্গে। যোগ্য অযোগ্যের তালিকা যে মিলিয়ে দিয়ে উনি এই খেলাটা খেললেন, এই খেলাটা খেলার ক্ষেত্রে তার যে ভূমিকা, ন্যাক্কারজনক ভূমিকা, ধিক্কারযোগ্য ভূমিকা, মুখ্যমন্ত্রীর চেয়ারে আর একটি দিনও না বসা, এই দাবিটা উঠুক। একটি দিনও বসার যোগ্যতা ওনার নেই, আমি বলছি যোগ্য একটি দিনও বসার যোগ্যতা নেই। সারা অঙ্গ সাদা, মুখটাকেও সাদা করে, পুরো মুখটাকে সাদা করে বেরোন। এই সাদা রঙের মহিমাকে উনি ক্ষুণ্ণ করেছেন, পুরো মাত্রায় কালিমা লেপে দেওয়া উচিত। রাস্তায় বেরোলে উনি নিজেই গায়ে নিজেই কালিমা লেপন করেছেন। এরপরে আমার মনে হয় কালিটা অন্যের দিক থেকে ওর গায়ে ছিটিয়ে দেওয়া দরকার। দিতে হবে না, অন্যদের কিছু করতে হবে না, নিজেই করেছেন। আজকে যে কথাগুলো উনি বলেছেন, এটা বোঝা যাচ্ছে যে ওর কোনো আর উপায় নেই। মানুষকে পাগল বানানো ছাড়া বুদ্ধ কোনো উপায়ও নেই। এটা আমি জানি না আইনের নিয়ম কানুন কি আছে, অনুপম তুমি বলতে পারবে। যেভাবে সুপ্রিম কোর্টকে পুরো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, সেখানে এর পরেও কি প্রশ্ন উঠবে না যে এইভাবে আমরা তাহলে আমাদের জন্য আইন আদালত অবমাননার দায়টা খালি আমাদের জন্য? ওনার দায় বলে কিছু নেই। রায়কে যে এতখানি অবমাননা করলেন রায়কে, এবং সেই অবমাননা করার মূল কাণ্ডারে উনি মিলিয়ে দিয়েছেন যোগ্য অযোগ্যের তালিকা, যাতে চাকরি দিতে না হয়। চাকরিতে তো কিছুদিন মাইনে দিতে হয়েছে, সেই মাইনের টাকাটা তো ওনার দপ্তর থেকে চলে গেছে, সবটাই তো ওদের ঝুলিতে যাওয়ার কথা। সেই জন্যই মনে হয় ব্যবস্থাটা করে রেখেছিলেন রায়। আর উনি ওনার দায় দায়িত্ব যে পালন করেননি, উল্টে আরো এইরকম পুরো বোকা বানানোর খেলা খেলেছিলেন, নিজেকে অতি চালাক মনে করেন। এখন দেখা যাক উনি নিজেকে কি করে বাঁচান, এটাই আমাদের দেখবার। আমার তো মনে হয় ওর তো নিজের বাঁচবার আর কোনো পথ খোলা আছে বলে মনে হয় না। একদম। আজকে আমি শুধু এটুকু বলে রাখি মিরাতুল, আজকেই উনি যেভাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আক্রমণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম আবার মনে করে বলছেন, চন্দ্রচূড়ের নাম মনে পড়ছে না, অবস্থাটা এরকম। চন্দ্র বলে শুধু তাই না, স্টে অর্ডার দিয়েছে সেটাকে ভার্ডিক্ট বলছেন না, এটা ভার্ডিক্ট দিয়ে দিয়েছিলেন একদম আগের একটা স্টে অর্ডার কি করে ভার্ডিক্ট হয় আমি জানি না, মানে এটাও উনি বলছেন, মানে এইগুলো আমাদের শুনতে হচ্ছে যে সত্যি আপনি যেটা বলছেন যে প্রশাসনিক। এই প্রসঙ্গে একটা কথা আমি খালি যুক্ত করছি, 11 সাল থেকে যে ধরনের কাণ্ড কারখানা উনি অবাধে করে এসেছেন, অবাধে নষ্ট, ধ্বংস, বিকৃত করার কাণ্ড কারখানা উনি করে চলেছেন অবাধে, নির্বিবাদে। সেই করতে পারার সুযোগটাই আজকে 2025-এ এসে, 11 থেকে 25-এ এসে
ওকে দুর্বিনীত শুধু নয়, উদ্ধত করে তুলেছে। উনি জানেন আমাকে যদি কেউ গালাগালি দেয়, পাল্টা গালাগালিটা আমি তাদের বলবো যে গালাগালিটা তোমার জন্য করেছে, আমি নয়। আমি সব দিক থেকে দোষমুক্ত, দোষগুলো সব তোমাদের, ওদের ওদের ওদের। এইটা খুব ভালো খেলা শিখেছেন এবং তার জন্য আমরাই দায়ী। আমরা ওকে একদম। এতটাই মাথায় উঠতে সাহায্য করেছি। আর এই পাগলামি কি সহ্য করা যায়? আর এই চালাকি কি সহ্য করা উচিত? আমি কোনো নির্বাচন, ইলেকশন এইসব কথা তুলছি না। 2026 একদম। নির্বাচন সব কথা তোলার কোনো আমি নির্বাচন না, আমার মানুষের জীবন নিয়ে খেলা করেছে, তাকে ছাড় দেওয়া উচিত না। নির্বাচন একদম। নির্বাচন যারা দলীয় রাজনীতির খেলা করে তারা খেলুক, কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা করা হয় 2011-র পর থেকে উনি শুরু করেছেন। উনি আন্দোলন করে এসেছিলেন, আন্দোলনটাই বোঝে। এখনো কি করছেন বল তুমি? এই সময় এই যে কথাগুলো বললেন সবটাই আন্দোলনমূলক কথা না? অর্থাৎ একদম। যোগ্য অযোগ্যরা যা বলবে, যে প্রশ্নগুলো ওকে করবে, উনি সেই প্রশ্নগুলো পাল্টা অন্যদের করছেন।